السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ওই যে বিহারে যে স্টেট এক্সাম হবে, তো তার যে সিলেবাসের আমরা ডিকোডিং করব, সিলেবাস সম্পর্কে একটু জানবো, সিলেবাসের মধ্যে কি রয়েছে, কি ধরনের প্রশ্ন এসেছিল এর আগে, সেই সব সম্পর্কে একটু আমরা জানবো, যেই বিষয়গুলো আপনাদের খুবই কাজে লাগবে এবং এগুলো অনেক ফলপ্রসূ হবে আপনাদের জন্য, যেগুলো আপনাদের এক্সামে কাজে লাগবে ইনশাআল্লাহ। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার টিকিট পৌঁছে যায়। আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হবে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর আমি এমএসসির ওপরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস অ্যান্ড কমিশনের যে 9-10 এবং আপার প্রাইমারির অ্যারাবিক এর সিলেবাসের ওপর ভিত্তি করে এমসিকিউ টাইপ একটা পিডিএফ তৈরি করেছি, যে পিডিএফটা 368 পেজের। তো এই পিডিএফের মধ্যে আমি প্রায় সিলেবাসকে কভার করেছি, গ্রামারটা সেখানে পাবেন না, গ্রামারটা আমি আলোচনা করে দিয়েছি, এমএসসি ডাব্লিউবি এমএসসির পুরো গ্রামার আলোচনা করে দিয়েছি কয়েকটা বাদ দিয়ে। তো এই পিডিএফটা পেতে গেলে এর কন্টেন্টসটা কি কি রয়েছে আপনি ডেমো হিসাবে দেখতে চাইলে আমি সেখানে দেখাতে পারি, হ্যাঁ দেখাবো। তো এটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, যে কিভাবে পিডিএফটা পাবেন, তো পিডিএফটা পেতে গেলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বুঝতে পারবেন কীভাবে পিডিএফটি পাবেন। আমি নাম্বারটা আরেকবার রিপিট করে দিচ্ছি 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসা যাক আমাদের যে মূল আলোচনা, সেটি হচ্ছে বিহার সিলেবাস ফর মাধ্যমিক পেপার 1 স্টেট 2023। তো পেপার 1-এর হচ্ছে সিলেবাস এটা, মানে মাধ্যমিকের। আর যেটা পেপার 2 যেটা 11-12কে ইন্ডিকেট করছে, যেটার কোড নাম্বার হচ্ছে 208 আর এটা হচ্ছে 106, ঠিক আছে। তো সিলেবাস দুটোরই সেম। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সিলেবাস দুটোরই কি সেম না। আশা করছি আপনারা প্রায় সকলেই জেনে গেছেন, যারা ফর্ম ফিল আপ করেছেন, যে সিলেবাস কি বা সিলেবাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেটা বলছে 11-12 সিলেবাস সেম। সিলেবাস হচ্ছে সেম। এটার ফুল মার্ক হচ্ছে বিশেষ করে এই যে অ্যারাবিক পোর্শনটা 100 মার্ক, আর এটা হচ্ছে 100 মার্ক, পুরো 100 মার্ক এটা। আর নিচে যেটা রয়েছে অর্থাৎ জেনারেল যে পেপার ব্যাপারটা, এখানে যেটা রয়েছে পার্ট, আর একটা পার্ট রয়েছে ইউনিট 2, যেটা ইউনিট 1 ওটা অ্যারাবিকের মধ্যে পড়ে যাচ্ছে, আর ইউনিট 2 এখানে যেটা রয়েছে একটা মার্কস হচ্ছে 50 মার্কস। কত? এটা হচ্ছে 50। আর্টস অফ টিচিং থেকে 30 আর আদার্স স্কিলস থেকে 20, টোটাল 50। আমি এই ইউনিটটা একটু পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সেপারেটলি, যাতে করে আপনারা কীভাবে পড়তে পারেন এর ব্যাপারে, সেগুলো আমি একটু স্ট্র্যাটেজি বলবো, সেগুলো আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তো প্রথম থেকে আমরা একটু সিলেবাস সম্পর্কে একটু জেনে নিই। তো এখানে যেটা বলা হচ্ছে কন্টেন্ট ইউনিট 1-এ, এখানে ইউনিট 1 সাবজেক্ট অ্যারাবিক আর ইউনিট 2 জেনারেল পেপারটা আছে। তো এখানে দেখেন যে কাইন্ডস অফ, ইউনিট 1-এ দিয়েছে কাইন্ডস মানে ধরন, অফ অ্যারাবিক পোয়েট্রি অ্যান্ড ইটস ডিফিনেশন। আরবি কবিতার যে কত প্রকার হয়, এর যে ধরন এবং তার যে সংজ্ঞা ভালো করে বুঝতে হবে। এই যে এগুলো ইনস্ট্রাকশনগুলো, যে অ্যারাবিক কবিতার, পোয়েট্রি মানে কবিতাগুচ্ছের যে ধরন এবং তাদের যে ডিফিনেশন সংজ্ঞা, এই সংজ্ঞা সম্পর্কে পড়ে নিতে হবে। নিচে দিয়ে দিয়েছে কি কি পড়তে হবে। আল মাদাহ মানে হচ্ছে প্রশংসা কত ধরনের হয় সেগুলো একটু দেখে নিতে হবে। ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে, অথবা কোনো যদি বই পান সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি যদি কোনো ভিডিও তৈরি করি এর উপরে, তো আপনাদের জন্য আরও এগুলো সহজ হয়ে যাবে। তো চেষ্টা করব, দেখা যাক। তারপর আর হ্যাঁ, এখান থেকে এই যে পোর্শন থেকে যে প্রশ্নগুলো এসেছিলো আমি কোশ্চেনটা দেখলাম, তো সেখানে কিন্তু এসেছে এইভাবে, যে কোনো ব্যক্তির কোনো সিফাত বা কোনো কিছু বর্ণনা করলে, হ্যাঁ এটা বর্ণনা যে কবিতা করে, তো এটা কোন ধরনের মধ্যে পড়ছে। তো প্রশংসা সিফাত বর্ণনা করছে, তার মানে কি এটা মাদাহের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর আরও এই ধরনের প্রশ্ন এসেছে,
খুব কঠিন ছিল না প্রশ্ন, এবার আমি যেটা দেখলাম খুবই সহজ ছিল, খুবই বেসিক জিনিস তারা তুলে ধরেছে বা দিয়েছে আমি যেটা দেখলাম। তারপর এখানে দিয়েছে যে কারো যদি বুড়াই, উর্দুতে কিন্তু কোশ্চেন হয়েছে দেখলাম, উর্দুতে বিশেষ করে উর্দুতে আমি দেখলাম কোশ্চেন। আর অ্যারাবিকও আমি দেখেছি, ওটা মনে হয় এই স্টেটের পরে যে এক্সামটা হবে সেটা অ্যারাবিকে হতে পারে, কিন্তু আমিও নিজেও কনফিউজড। যদি কেউ ক্লিয়ার করতে পারেন ব্যাপারটা আমাকে SMS করার মাধ্যমে বলতে পারেন। কিন্তু আমি উর্দুতে প্রশ্ন দেখলাম। তো আর কি ধরনের প্রশ্ন এসেছে এই প্রশ্ন থেকে? এই ধরনের যে কোনো ব্যক্তির যদি খারাপ কিছু গুণ বর্ণনা করার যে কবিতা বর্ণনা করে তাকে কি বলে? ও কাসিদা জো ক্যা করতি হে। আচ্ছা, আমার উর্দু কিন্তু খারাপ, হ্যাঁ উর্দু ভালো না, তবু আমি চেষ্টা করছি, এই ধরনের প্রশ্ন ছিল বলার জন্য। তাই আই এম এক্সট্রিমলি সরি যদি উর্দু বলার মধ্যে ভুল হয়, তো আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু আমার উর্দু অত ভালো না, তবু চেষ্টা করছি। এরকম প্রশ্ন ছিল যে ও কাসিদা জো কিসি কা বুরাই বয়ান করতা है, বুরা বয়ান করতা है, उनको क्या कहा जाता है। তো কারো যদি বদনাম বা বুরাই বর্ণনা করা হয়, খারাপ দিকগুলো বর্ণনা করা হয়, তাহলে সেটা হেজের ক্যাটাগরিতে পড়ে যাবে। সেম এই ধরনের প্রশ্ন এসেছে। আর আপনাদের কাজ হবে যে যেই প্রশ্নগুলো আপনাদের হাতে রয়েছে বা পেয়েছেন সেগুলোকে ডিকোড করা মানে সেগুলোকে অ্যানালাইসিস করা, কী ধরনের প্রশ্ন আসছে, কিভাবে আপনারা পড়বেন, ঠিক আছে? তাহলে সেগুলো আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তাই ফুল মোটিভেশন নিয়ে মোটিভেট হয়ে আপনারা পড়তে থাকুন, কারণ আপনাদের একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, সেটাকে এক্সামকে ভালোভাবে ক্র্যাক করুন। ইনশাল্লাহ আপনাদের যে জার্নি সেটা আরও সহজ হয়ে যাবে। তারপর হেজা মানে কি আমি জাস্ট একটু করে এক্সপ্লেন করে দিয়েছি, তারপর প্রশ্ন কী ধরনের এসেছিলো আমি বলে দেবো, যদিও এর আগে কিছুটা বললাম। তো হেজা মানে কোনো ব্যক্তির কিছু বুরাই বর্ণনা করে কবিতা লেখা হয়, সেটা হেজার ক্যাটাগরিতে পড়বে। রেসা মানে কোনো ব্যক্তি মারা গিয়েছে, হ্যাঁ, তো মারা যাওয়ার পর তার ব্যাপারে যে কবিতা লেখা হয় সেটাকে রেসায়ের অন্তর্ভুক্ত করা হয়। এই প্রশ্নটা এসেছিল যে अगर किसी मैयत के बारे में कोई कसीदा लिखे तो वो कौन सी कैटेगरी में एक कसीदा जाएगा, हाँ इस तरह जाएंगे। তো আমি বলেছি উর্দু আমার কিন্তু ভালো না, তো যাই হোক আমি জাস্ট ভাবার্থটা আমি বলে দিচ্ছি যে ওই ব্যক্তি যার যে মৃত্যুবরণ করেছে তার ব্যাপারে কবিতা লেখা আছে সেটা রেসার ক্যাটাগরিতে পড়ে যাবে, তাহলে এগুলো বুঝতে হবে। আর ওয়াস মানে বর্ণনা, সাধারণভাবে বর্ণনা, কোনো সিফাত বর্ণনা করছে, যেমন ইমরুল কায়েস সে রাত্রির বর্ণনা দিয়েছে, হ্যাঁ খুব রাত্রি যে ভয়ঙ্কর রাত্রি যে ধরন তুলে ধরেছে। তারপর এদিকে ইবনে খফাদা আন্দোলুসেন যে আন্দোলুসি পোয়েম আশায়ের আল আন্দোলুসি, তিনি ওয়াসফের দিক থেকে মাসহুর ছিলেন, তিনি বিভিন্ন ওয়াসফ বর্ণনা করতেন। বাশার বিন বুট তিনি এমনভাবে কোনো কিছুর সিফাত বর্ণনা করতেন বা ওয়াসফ করতেন, সিফাত বলতে কোনো কিছুর বর্ণনা দিতেন, যেমন ওর চোখ ছিল না তবু মনে হতো যেন যাদের চোখ রয়েছে তারাও সেইভাবে বর্ণনা দিতে পারবে না, তো সেটা ওয়াসফের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। আশা করছি বোঝাতে পেরেছি যে ওয়াসফ কাকে বলে। তো এই ধরনের যে একটা ক্যাটাগরি প্রশ্ন এসেছে তবুও এটাকে অ্যাভয়েড করবেন না, কারণ এবার হয়তো কোশ্চেন একটু ওরা টাফও করতে পারে, তাই বেসিক জিনিস থেকে শুরু করে একটু টাফ পর্যন্ত আপনারা পড়তে থাকবেন। যে ওয়াসফ अगर किसी कसीदा जो किसी का जस्ट नेचुरली बयान कर रहा है, हाँ इस तरह वस्फ कर रहा है, तो वो वस्फ के अंडर आ जाएगा, মানে ওয়াসফের মধ্যে ওটা চলে যাবে। জাস্ট আরও আমি যদি এর উপরে ভিডিও করি তারও সেখানে আরও স্পষ্ট করে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। হামাসা মানে হচ্ছে সাহসিকতা, হ্যাঁ হামাসা এই প্রশ্নটা এসেছিলো সেম এই প্রশ্নটা যে এই ধরনের যে जंग के मैदान में अगर कोई মানে এরকম এসেছিল যে যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করছে খুব এর সাথে, হ্যাঁ সাহসিকতার সাথে এবং কি হচ্ছে যে তার ব্যাপারে কি করছে মানে কবিতা লিখছে বা বর্ণনা করছে, সেটা ওই হামাসার মধ্যে পড়ে যাবে। কিসের মধ্যে? হামাসার মধ্যে পড়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। আর যাদের উর্দু ভালো রয়েছে আশা করছি তারা আরও ভালো বুঝতে পারবে। তারপর এখানে ফাখার মানে গর্ব করা, যেমন বিশেষ করে ফাখার এটাও প্রশ্ন এসেছিল যে अगर कोई अपने जे खानदान के जो प्राइडनेस बयान करता है, प्राउडनेस, हैं तो वो किस कसीदा के अंडर जाएगा, तो ये फ़खर के अंडर जाएगा। तो फ़खर হয়ে যাবে ওই গর্ব করে বংশের গৌরব, ঠিক আছে, তাদের যে খানদানের গৌরব, এটা ফাখারের মধ্যে পড়ে যাবে। আল কাসিদা মানে হচ্ছে কবিতা, ঠিক আছে। তো কাসিদা কি, কাসিদা কয় প্রকার, এগুলো একটু জেনে নিতে হবে, কাসিদার ধরনগুলো, ফাখার কত প্রকার, ফাখার কি ধরনের, তারপর ওয়াসফ কি জিনিস, ওয়াসফের প্রকার আছে ভেদ আছে কি না, হামাসা কি জিনিস, হামাসের
হামাসার প্রকারভেদ আছে কি না, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আপনাদের উপকার দেবে ইনশাআল্লাহ, ফলপ্রসূ হবে। তারপর চলে আসেন যে দ্বিতীয় ইউনিট। এই ভিডিওটা দুটো পার্টও বিভক্ত হয়ে যেতে পারে, 3টে পার্ট, কারণ ওই জেনারেল পেপারটা আমি অন্যভাবে আলোচনা করব, আর এটা একটা, আর ট্রান্সলেশনের যে ব্যাপারটা রয়েছে ওটা একটু আমি আলোচনা করে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় যে মানে সিলেবাসগুলো বুঝতে। আর আপনাদের এটা এক্সাম হচ্ছে, তারপর আবার মানে এক্সাম হবে স্টেটের পরে, যেটা আপনারা জানেন, ঠিক আছে, যেমনটা আমিও শুনলাম এবং জানলাম ব্যাপারটা। তো ঠিক আছে, তারপর দেখেন ইউনিট 2 ক্লাসিক্যাল অ্যারাবিক পোয়েট্রি। ক্লাসিক্যাল অ্যারাবিক পোয়েট্রি মানে সেই ক্লাসিক্যাল বলতে সে আগের, সেটা জাহেলি যুগের হতে পারে, মানে আব্বাসি পিরিয়ডেরও হয়ে যাবে, ঠিক আছে। তো ক্লাসিক্যাল অ্যারাবিক পোয়েট্রি মানে জাহেলি যুগকে এখানে ইন্ডিকেট করছে, যেমন মুআল্লাকা তো ইমরিল কায়েস, মানে ইমরুল কায়েসের যে মুআল্লাকা রয়েছে এটাকে পড়ে রাখতে হবে, বিশেষ করে প্রথমগুলো। প্রথম মুআল্লাকার ব্যাপারে আমার 20 লাইন ইউটিউবে মানে ইমরুল কায়েসের মুআল্লাকা রয়েছে, তো সেখানে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। মুআল্লাকা তো সাব বলে একটা প্লেলিস্ট রয়েছে, তো সেখানে ইমরুল কায়েসের 20 লাইন এক্সপ্লেনেশন পাবেন। আর তাছাড়া বাকিগুলো এখন বাংলা বই অনেক হয়তো আছে, সেগুলো যদি পান তো সেখান থেকে পড়ে নিতে পারেন। তো মুআল্লাকাটা একটু পড়ে নিতে হবে। তারপর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর যে ইয়াদকুরুল হিজরা, এটা একটা কবিতা, তো এই কবিতাটা পড়ে নিতে হবে। ক্বালাত আল খানসা তারসি সাখরান, খানসা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন মুখাদ্রামিন কবি, মুখাদ্রামিন কবিদের মধ্যে অন্তর্ভুক্ত। তো তিনি তার যে ভাই সাখার, তার দুটো ভাই ছিল মুআবিয়া এবং সাখার, তো ওই সাখার খুবই দানশীল ছিলেন, দানী ছিলেন। তো তার ব্যাপারে যে মার্সিয়া করে যে কবিতা লিখেছেন, মানে তার যে রেসা মানে শোকগাথা, মানুষ মারা যাওয়ার পরেই তো মানুষ শোকাহত হয়, তো তার ব্যাপারে যে কবিতা লিখেছে সেই কবিতাটাকে পড়তে হবে। আর হ্যাঁ, এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল, যেমন দিয়েছিল যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কোন যুগের কবির মধ্যে পড়ছেন, তখন অপশন ছিল মুখাদ্রামিন, ইসলামিয়িন, উমাবিয়িন, আব্বাসিয়িন, এই ধরনের ছিল। তো এই যে খুব মানে হালকা প্রশ্ন এসেছিলো বলতে, খুব কঠিন কিন্তু না, কিন্তু আপনাদেরকে পড়ে রাখতে হবে মুআল্লাকা সম্পর্কে পড়ে রাখবেন ইমরুল কায়েসের, হাসান বিন সাবিত এবং ইমরুল কায়েসের জীবনীটা ভালোভাবে পড়ে নেবেন। যেমন ইমরুল কায়েসের জীবনী থেকে এসেছিল, আমি জাস্ট স্টেটের যে পেপারের যেগুলো এসেছিলো ওগুলো বলছি, আর যেটা পরে যেটা হবে ওই কোয়েশ্চেনটা মানে অ্যারাবিকে হবে আশা, মানে যেমনটা হয়তো ওই প্রশ্নটা হয়তো হবে যেমন দেখলাম, তো সেটা অ্যারাবিকে দেখতে পাচ্ছি। তো সেকেন্ডকার ট্রান্সলেশন কেমন সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যেমনটা প্রশ্ন বললাম যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর উপর একটা প্রশ্ন এসেছিল যে মুখাদ্রামিন না ইসলামিন না আব্বাসিয়িন। তারপর খানসা রাদিয়াল্লাহু আনহু ইনি মুখাদ্রামিন কবিদের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখান থেকে ইমরুল কায়েসের জীবনী পড়ে নিতে হবে ভালো করে। ইমরুল কায়েসের ব্যাপারে এসেছে যেমন একটা উক্তি, যেমন দয়ানি আবি সাগীরান ওয়া হাম্মালানি আবি কাবিরান, যে আমাকে আমার আব্বা কী করেছে, ছোটোবেলাতে তাড়িয়ে দিয়েছে, এর অর্থে ইউজ হয় হারিয়ে দিয়েছে বা তাড়িয়ে দিয়েছে, এবং আমাকে বড় অবস্থায় আমাকে তার যে রক্তের প্রতিশোধ আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, মানে মানে ইমরুল কায়েসের আব্বাকে হত্যা করেছিল বানি সাদ গোত্রের লোকেরা। তার মানে কি, তার পিতা ইমরুল কায়েসের ওপর একটা দায়িত্ব রেখে গেল যে প্রতিশোধ যেন নাই আমার ছেলে, তো এটা বলতে যাচ্ছে। তো এই লাইনটা কার, এরকম প্রশ্ন এসেছে। এছাড়াও লাবিদ বিন রাবিয়ার মানে একটা উক্তি দেখলাম যেটা এসেছে, আলহামদুলিল্লাহ হিল্লাদি, ওই যে একটা উক্তি রয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহ, যে হাত্তা মানে এরকম রয়েছে ইয়াতি আজালি হাত্তা লাবিস্তু মিনাল ইসলামি সিরবালা, এরকম একটা উক্তি রয়েছে। তো উক্তিটা এসেছিল। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়ে নিতে হবে, তার কবিতা পড়ে নিতে হবে। খানসা রাদিয়াল্লাহু আনহা, তো এনার জীবনীটা পড়ে নিতে হবে, তার কবিতা পড়তে হবে। কাসিদাতু বানা সুআদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন এসেছে যে মান কারাদা কাসিদা বানা সুআদ, এটার অপর নাম হচ্ছে কাসিদাতুল বুরদা। এটার অপর নাম কি? কাসিদাতুল বুরদা। কাসিদাতুল বুরদা কার অপর নাম, এই প্রশ্ন চলে আসতে পারে। মা ইসমুল আখার লে কাসিদাতি বানাত সুআদ মানে বানাত সুআদ কাসিদা কা दूसरा नाम क्या है? তো কাসিদাতুল বুরদা, ঠিক আছে, আমি আরেকবার লিখে দিচ্ছি, তখন হয়তো স্পষ্ট ছিল না। কাফ সোয়াদ ইয়াদা কাসিদাতুল বুরদাতি, ঠিক আছে, বুরদাতি, এটা হচ্ছে বানাত সোয়াদের অপর নাম। তো এই কাসিদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত, কাসিদাতু বানাত সোয়াদ। এই কাসিদা পড়তে হবে। এটা হচ্ছে কাব বিন জুহাইর, মানে জুহাইরের ছেলে, জুহাইরের ছেলে।
তারপর ইউনিট 3 এখানে যে দেওয়া রয়েছে যে হ্যাঁ, এখানে ইউনিট 3 দেওয়া রয়েছে যে ইন্ট্রোডাকশন অফ অ্যারাবিক প্রোজ অ্যান্ড ইটস ব্রিফ হিস্ট্রি। অ্যারাবিক প্রোজ মানে গদ্য এবং তার সংক্ষেপ ইতিহাস, যেমন খতাবা। খতাবা মানে হচ্ছে বক্তৃতা। বক্তৃতা কবে থেকে শুরু হয়েছে? জাহেলি যুগ থেকে শুরু হয়েছে। জাহেলি যুগ থেকে বিখ্যাত যে খতিব খোতাবা রয়েছে, যেমন কৌস বিন সাআদা, কৌস বিন সাআদা, হ্যাঁ, তারপর রুকসুম বিন সাইফি, খতাবার মধ্যে এরা পড়ে যাচ্ছে। খতিব খুতাব মিনাল খুতাবা, এরা খুতাবাদের মধ্যে ছিলেন। তো এই খুতবা এর যে হিস্ট্রিটা পড়তে হবে, খুতবা কী জিনিস তার হিস্ট্রি একটু পড়ে নিতে হবে, তার অরিজিন কবে থেকে শুরু হয়েছে এই ধরনের ব্যাপারগুলো পড়ে নিতে হবে। ওয়াসায়া মানে ওসিয়ত করা, ওসিয়ত ওয়াসায়ার মধ্যে অনেকে রয়েছে। হ্যাঁ, জাহেলি যুগের ওসিয়ার মধ্যে অনেকে রয়েছে, যেমন জুয়ার বিন আবি জিলবাব এ ধরনের একজন নাম রয়েছে, তিনি তার ছেলেদেরকে ওসিয়ত করেছেন। এমনকি আমর বিনে কুলসুম তিনিও তার ছেলেদেরকে ওসিয়ত করেছেন, তার ওসিয়ত নামা রয়েছে। তো ওসিয়ত জিনিসটা কি? ওসিয়ত মানে মানুষের বিশেষ করে ওই মৃত্যুকালীন সময়ে করে মানুষ বেশিরভাগে। তো ওসিয়ত মানে যে মৃত্যুকালীন সময়ে এমন মানে মৃতপ্রায় ব্যক্তি সে তার যে ছেলেদেরকে অথবা কাউকে এমন কিছু বলে গেল যেটা যাকে বলা হবে সেটা তার জন্য করাটা জরুরি হয়ে পড়বে, সেটাকে ওসিয়ত বলছে। তো ওসিয়ত বলা হচ্ছে এটাকে। ওসিয়ত আর খাতাবার মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে, এটাই পার্থক্য সব থেকে বড়, যে ওসিয়তে তাকে কাজ করতে হবে, জরুরি, ওটা মানে জরুরি, আর খাতাবাতে জরুরি ফরুরি এরকম কিছু নেই ব্যাপারটা। তো ওয়াসায়ের মধ্যে কে কে রয়েছে এগুলো একটু দেখে নিতে হবে। খতাবা কি, আমি চেষ্টা করবো এগুলোকে একটু বর্ণনা করার যাতে করে আপনাদের সুবিধা হয়। দেখা যাক কতটা পারি, আর চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখা যাক। আর আমসাল মানে হচ্ছে যেটাকে প্রভাব সেন্টেন্স বলে, বা ইংরেজিতে প্রভাব সেন্টেন্স মানে বাংলাতে যেটা প্রবাদ বাক্য বলে। আমসালের মধ্যে পড়ে যাবে। যেমন একটা যদি আমসালের উদাহরণ দিই, যেমন জাত একজন নাম ছিল, ওর নাম হচ্ছে একজনের নাম ছিল জাত, ওই মেয়ে একটা মেয়ের নাম জাত এরকম ছিল, একটা মেয়ের নাম। তারপরে ছিল ওয়াকাতাত কুল্লা খাতিবিন, এরকম রয়েছে যে ওই মহিলাটা আসলো এবং সমস্ত খাতিবের যে মানে মুখ কেটে দিল। এর অর্থ হচ্ছে মানে খাতিব মানে সমস্ত লোকের যে মুখ কেটে দিল, মানে কয়েকজন লোক একটা গ্রুপ ডিসকাশন করছিল একটা বিষয়ে। তো একটা বিষয়ে কেউ বলছিল যে না এটা হবে, কেউ বলছিল না এটা হবে, কেউ বলছিল না এটা হবে, কেউ বলছিল না এটা হবে। এবার যে মহিলাটা আসলো ওই মহিলাটা কিন্তু ওর কাছে ইনফরমেশন রয়েছে, ও সত্যটা জানে। তো ও এসে বলে দিল না এটাই হবে। তার মানে কি এরা সবাই এবার চুপে গেল, আর কোনো ইখতিলাফ থাকলো না, তাই না? তো ওই মেয়েটা এসে সবকে চুপ করে দিল, দিয়ে এটা থেকে একটা মাসাল তৈরি হয়ে গেল যে জাত, ওর নাম একটা নাম রয়েছে, নামটা এখন মনে পড়ছে না, জাত ফুলানাতুন ওয়াকাতাত কুল্লা খাতিবিন, প্রত্যেকটা খাতিবের মুখ কেটে দিল, এই অর্থে ইউজ হচ্ছে। তার মানে কি সে একটা সঠিক নিয়ে আসলো, যার ফলে আর ইখতিলাফাত থাকলো না। এইভাবে মাসালগুলো ইউজ করা হয়, মানে প্রবাদ বাক্যগুলো। যেমন বাংলাতে রয়েছে এক ঢিলে দুই পাখি, তার মানে কি একটা কাজের ফলে দুটো কাজই কমপ্লিট হয়ে গেল। এগুলো আমসালের মধ্যে পড়ে যাবে। তারপর হিকাম মানে হচ্ছে জ্ঞান গর্বমূলক যে কথাবার্তা। হিকাম আর আমসালের মধ্যে পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো আমি আমার ইনশাআল্লাহ চেষ্টা করব এতে মানে ইউটিউবে আমি বর্ণনা করা বা বলার কিছুটা হলেও, হ্যাঁ, মানে আপনারা বুঝতে পারবেন আমসাল কাকে বলে, হিকাম কাকে বলে। আমার উপরে মানে এই ব্যাপারে আমার লেখা রয়েছে, আমাদের মাকালাতে লেখা রয়েছে, তো সেগুলো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আল মাকামা কি জিনিস? মাকামা মানে হচ্ছে খাড়া হওয়ার জায়গা। এই মাকামা যেটা প্রভাব বিস্তার করেছিল বা এটা ইজতেহারা উন্নতি লাভ করেছিল আব্বাসি পিরিয়ডে, ঠিক আছে। তো এই মাকামার যেমন এখান থেকে একটা প্রশ্ন এসেছে যে হামজানির মাকামার সংখ্যা কটা? তো হামজানির মাকামার সংখ্যা হচ্ছে মানে 50টা, ঠিক আছে। আর হারিরি যেটা রয়েছে হারিরির কটা রয়েছে? হারিরির মানে কয়েকটা আরও মাকামা রয়েছে। তো হামজানির প্রশ্নটা এসেছিল, তো উত্তর হবে এটা মানে 50টা। আর আমি মাকামারি যে আলোচনা করে সেখানে তাদের সংখ্যাগুলো বলে দেবো, কতটা ছিল, কতটা পাওয়া যায় এখন, সেগুলো বলে দেবো। হ্যাঁ, তারপর ইউনিট নাম্বার 4,
এখানে ইউনিট শুধু প্রোজ দিয়েছে, মানে ইসলামিক প্রোজ, হ্যাঁ, প্রোজ অফ ইসলামিক পিরিয়ড, ইসলামিক পিরিয়ডে যে প্রোজ দিয়েছে, যেমন সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার, সূরা কাউসার যেটা ইন্না আতাইনা ওই কাল কাউসার, যে সূরাটা রয়েছে সেই সূরা সম্পর্কে আপনাদেরকে পড়তে হবে। যখন পড়বেন এই মেথডগুলো ফলো করবেন। প্রথমত শব্দের অর্থগুলো ভালোভাবে দেখে নেবেন এই সূরাগুলো থেকে। তারপর ফান্ডামেন্টাল যে জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি। সূরা কাউসার এটা মাক্কি না মাদানি এটা দেখবেন। এই সূরাটার মধ্যে কটা আয়াত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন দিয়ে দিতে পারে। এই যে সূরাটার মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মুফরাদ জামা এগুলো ভালোভাবে দেখে রাখবেন। আর অল্প করে তার তাফসীরটা একটু দেখে নেবেন, তাহলে যথেষ্ট, ডিপলি পড়ার দরকার নেই। এখান থেকে প্রশ্ন এসেছিল যে ওই কি একটা আসলে এখন মনে আসছে না। তো সূরাতুল কাউসার এই সূরাগুলো এভাবে পড়বেন। তারপর সূরাতুল কুরাইশ, হ্যাঁ, ইলাফি কুরাইশ যে সূরা রয়েছে, তো সূরাতুল কুরাইশ সেম ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে দেখে নেবেন। তার মুফরাদ জামা তাসনিয়া কি রয়েছে সেগুলো দেখে নেবেন। আর এই সূরাটার যে বুনুবারটা একটু দেখে নেবেন ভালোভাবে। মাক্কি না মাদানি এটা দেখে নেবেন, কতটা আয়াত রয়েছে দেখে নেবেন, ঠিক আছে। আরও ব্যাপার যে কোরআনের মধ্যে কতটা সূরা মাদানি কতটা সূরা মাক্কি রয়েছে সেগুলো দেখে নেবেন, কারণ সেখান থেকে প্রশ্ন এসেছিল যে মাক্কি সূরা কতটা ছিল, এই ধরনের একটা প্রশ্ন ছিল। সূরাতুন নাসরি, সূরাতুন নাসর এই সূরাটা পড়ে নেবেন সেম পদ্ধতিতে। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসে সেম পদ্ধতিতে পড়ে নেবেন। সূরাতুন নাস এইভাবেই পড়বেন। বাংলা কোরআন অনেক অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো একটু পড়বেন, আশা করছি সুবিধা হবে আর বুঝতেও পারবেন। যে বোঝা যে খুব কঠিন তাও না, আরও যে সূরাগুলো রয়েছে এখানে, হ্যাঁ, সূরাতুল ফালাক, তারপর খুতবাতু আবি বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে খুতবা রয়েছে সেই খুতবাটা পড়ে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে খুতবাতু আবি বকর রাদিয়াল্লাহু আনহু এর খুতবাটা রয়েছে, সেই খুতবাটা দেখতে পারেন। আর খুতবাতু আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এর খুতবা সমূহ, আলী রাদিয়াল্লাহু আনহু খুতবা আমার কাছে মনে ম্যাটেরিয়ালস রয়েছে, পেলে পরে আপনাদেরকে শেয়ার করব। আর আমি যদি পারি তো সেই খুতবা নিয়ে একটু আলোচনাও করে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখেন এখানে ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 5-এ কি দেওয়া আছে? প্রোজ অব আব্বাসিদ পিরিয়ড, বিশেষ করে আব্বাসি পিরিয়ডের প্রোজ। আব্বাসি পিরিয়ড সম্পর্কে একটু দেখে নেবেন, আব্বাসি পিরিয়ড সম্পর্কে একটু দেখে নেবেন, অবশ্যই দেখা প্রয়োজন, কারণ আব্বাসি পিরিয়ডের যে প্রোজের ব্যাপারে দেওয়া রয়েছে, আব্বাসি পিরিয়ডের যে প্রোজের যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স এগুলো একটু দেখে নেবেন। তারপর এখানে কি করবেন, তো এখানে দেখেন যে প্রোজ অফ আব্বাসিদ পিরিয়ডের মধ্যে কিতাবু জুবাইদা ও জওয়াবিহি, এটা নুখবাতুল আদাব, এটা একটা প্রোজ, এটা আমিও পড়িনি, আমার কাছেও নিউ নতুন। তো যাদের কাছে ম্যাটেরিয়ালস রয়েছে, কোনো রিসোর্স থাকলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। তারপর এখানে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে ইসলাম ও আবি দার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, এটাই হবে আশা করছি। তো এটাও তার যে ইসলাম গ্রহণের যে ব্যাপারটা সেটা মানে আদবের মধ্যে পড়ছে, সেটা পড়তে হবে। আল কাদা ওয়াল কাদার, এটা নুখবাতুল আদাব, কাদা ওয়াল কাদার যেটা আব্দুল্লাহ ইবনে মুকাফফা এর লেখা, যেটা আপনাদের এমএসসি WB এমএসসির সিলেবাসেও রয়েছে, সেটা পড়ে নেবেন। তাহলে এটা তো আমার ইউটিউব চ্যানেলে বলতে MCQ করা রয়েছে, সেটা দেখতে পারেন। আর এদিকে আকিবাতুল হাসাদ, যেটা হাসাদি রয়েছে, হ্যাঁ, অর্থাৎ হিংসার যে পরিণাম, এটা একটা নুখবাতুল আদাব, অর্থাৎ নুখবা আল আদাব, এটা একটা আদাবের মধ্যে পড়ছে, এটা আমার কাছে নতুন, আমি পড়িনি, ঠিক আছে। তারপর দেখেন এখানে, হ্যাঁ, ইউনিট 6 আ ব্রিফ হিস্ট্রি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটা হিস্ট্রি জানতে হবে, যেমন অ্যারাবিক ভাষা আর লুগা সামিয়ার মধ্যে পড়ছে। আর লুগা সামিয়া কত ক্যাটাগরি, তার মধ্যে আবার 3টে পড়ছে লুগা সামিয়া, যেমন ওকু, আরামিয়া, কানাআনিয়া, আরাবিয়া, ঠিক আছে। তারপর আরামিয়ার থেকে আবার কয়েকটা ল্যাঙ্গুয়েজ বের হবে, আবার কানাআনিয়া থেকে আবার 2টো, এরকম রয়েছে, হ্যাঁ। তো এই যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, হিস্ট্রিটা একটু জেনে নিতে হবে। আমি ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি আমার একটা ছোট্ট করে ম্যাটেরিয়াল রয়েছে মনে হয়, যদি পাই তো আপনাদেরকে সেটা ভিডিও করার চেষ্টা করবো অথবা শেয়ার করে দেবো। অ্যান্ড লিটারেচার ফ্রম প্রি ইসলামিক টু উমাইয়াদ পিরিয়ড,
এবং আব্বাসি মানে লিটারেচার ফ্রম প্রি ইসলামিক মানে হচ্ছে জাহেলি যুগ, জাহেলি যুগ থেকে উমাইয়াদ পিরিয়ড পর্যন্ত লিটারেচার মানে সাহিত্য সেগুলো পড়ে নিতে হবে। তার মানে এখানে মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়ে নিলেন, আর কি করবেন, এবং তার সঙ্গে সঙ্গে জাহেলি যুগের যে লিটারেচার বা সাহিত্য তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, যেমন মোয়াল্লাকাতুস সাব রয়েছে তার ব্যাপারে একটু মোয়াল্লাকা সম্পর্কে একটু দেখে নিলেন, মোয়াল্লাকার কতগুলো নাম রয়েছে সেগুলো একটু দেখে নিলেন, তাদের যে সাহিত্য ইমরুল কায়েসের যে মোয়াল্লাকা, জুহাইর বিন আবি সুলমান হালকা হালকা লাইনগুলো যে মোয়াল্লাকার যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবেন। আর উমাইয়াদ পিরিয়ড পর্যন্ত এটা কিন্তু দেখতে হবে। যেমন এখানে আরও মেনশন করে দিয়েছে যে আল আহাদুল জাহিলি মানে জাহেলি যুগ, জাহেলি যুগের যে কবিগুলো রয়েছে এখানে কিন্তু শুধু যুগের নাম উল্লেখ করা হয়েছে। আমরা এমএসসিতে দেখেছিলাম, সেখানে কি হয়েছিল, এমএসসিতে বিশেষ করে ওই নামগুলো মেনশন করা ছিল যে ইমরাউল কায়েস, লাবিদ বিন রাবিয়া, এই ধরনের নাম মেনশন করে দিয়েছিল, কিন্তু এখানে দেয়নি, এখানে শুধু আল আহাদুল জাহিলি মানে জাহেলি যুগ। তবে জাহেলি যুগের যে বিখ্যাত সাহিত্যিকগণ রয়েছেন যেমন ইমরাউল কায়েস, জুহাইর বিন আবি সুলমা, লাবিদ বিন রাবিয়া, এছাড়াও যে আমর বিন কুলসুম, হ্যাঁ, তারপর নাবিগা দুবিয়ানি, তারপর ওবায়দ বিন আবরাস, এই 7টা যে বিখ্যাত রয়েছে মানে সাহিবুল মুআল্লাকাত, হ্যাঁ, আসহাবুল মুআল্লাকা রয়েছে 7 জন। তো তাদের ব্যাপারে আপনারা পড়ে নেবেন এবং তাদের থেকে প্রশ্ন আসছে, যেমন বললাম লাবিদ বিন রাবিয়া থেকে এসেছে, ইমরাউল কায়েস থেকে এসেছে, এছাড়াও আরও অনেক থেকে এসেছে। আলাহাদুল ইসলামী থেকে পড়ে নিতে হবে, যেটা মুখাজরামিন এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, খনসা রাদিয়াল্লাহু আনহা, কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু তাইয়া, এদের ব্যাপারে জীবনী মানে পড়ে নেবেন। আর কাসিদাতুল বুরদা যেটা মাশহুর কবিতা, এই কবিতাটাও পড়ে নেবেন। আলাহাদুল উমাইয়া যুগের যে বিখ্যাত যে কবি সাহিত্যিকগণ ছিলেন যেমন আখতাল, ফারাজদাক, জারিরা, 3 জনে নাকিদ এই কবিতাতে মাশহুর ছিলেন। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মাশহুর প্রশ্ন, এটা প্রায় এক্সামে আসে যে আশেরুন নাকিদ যেটা কোন যুগে डेवलप হয়েছে, আশেরুন নাকিদ ও कौन सी असर में इसका डेवलपमेंट हुआ, তো আল আসরুল উমাবি মে। তো আরও রয়েছে জামিল বিন মামার, তারপর উমর বিন আবি রাবিয়া, এরা সব উমাইয়া যুগের কবি, তো এদের ব্যাপারে পড়ে নিতে হবে। তারপর এখানে যে ইউনিট 7-এ কী দেওয়া রয়েছে, আ ব্রিফ হিস্ট্রি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফ্রম আব্বাসি মডার্ন পিরিয়ড। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আব্বাসি পিরিয়ডে কেমন ছিল, এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ মানে মডার্নে আরবিজের একটা ইতিহাস, হ্যাঁ, সংক্ষেপে ইতিহাসটা পড়ে নিতে হবে। আব্বাসি পিরিয়ডের অ্যারাবিক এবং মডার্ন পিরিয়ডের অ্যারাবিক, এই ইতিহাসটা পড়তে হবে এবং তাদের লিটারেচার সম্পর্কে বিখ্যাত যে লিটারেচারগুলো, যেমন আলাহাদুল আব্বাসিতে যে সমস্ত কবিগণ রয়েছেন, কবি সাহিত্যিকগণ রয়েছেন, আবদুল্লাহ ইবনে মুকাফফা, তারপর জাহিজ, ওদিকে রয়েছে আবু নওয়াস, বাশার বিন বুরদ, ইবনে রুমি, মুতানাব্বি, আবুল আলাল মাররি, ঠিক আছে, আরও বহুতুরি রয়েছে, মুতানাব্বি রয়েছে, আবুল আতাহিয়া রয়েছে, আবু নওয়াস রয়েছে, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর আবুল আতাহিয়ার যে লিটারেচার বা সাহিত্য সম্পর্কে একটু দেখে নিতে হবে। ওর জন্য একটু সিলেবাসটা ব্রড বলা যায়, কিন্তু কোশ্চেন কিন্তু খুব কঠিন আসেনি, তো সেই দিকে তার উপর ভিত্তি করে যদি বলা যায় যে প্রশ্ন এবার যেহেতু মানে অনেকে ফর্ম ফিল আপ করেছে, প্রশ্নের যে ধরনও একটু চেঞ্জও হতে পারে, বলা যায় না। তবু আপনারা প্রথম থেকে একদম ভালোভাবে পড়বেন, যাতে করে আপনাদের যে ধরনের প্রশ্ন করুক না কেন পেরে যান, ঠিক আছে। কারণ শর্টকাট পদ্ধতি ভালো না, সবসময় লং পদ্ধতি নেওয়ার চেষ্টা করবেন যদি সময় থাকে। সময় একদমই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মানে আকাল খাটিয়ে মানে বিবেক বুদ্ধি খাটিয়ে প্রিপারেশান নিতে হবে। আলাহাদুল আহাদিসে মানে মডার্ন যুগের যে কবিগণ রয়েছেন যেমন মাহমুদ সামি আল বারুদি, হাফিজ বিক ইব্রাহিম, আহমদ শাওকি, মোস্তফা পিয়ান মানফুলতি, তৌফিকুল হাকিম, আলী আহমদ বাকতির, আলী আহমদ সাইদ আদোনিস, হ্যাঁ, খলিল মতরান, তারপর মারুফ আর রুসাফি, আবুল কাসিম আশাবি, এছাড়াও খলিল মতরান রয়েছে, মাহমুদ তাইমার। হ্যাঁ, মাহমুদ তাইমার এই প্রশ্নটা এসেছিল যে কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি মিশরে। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছিল আসরুল হাদিস থেকে। আর এদের যে লিটারেচার যেমন হালি লিসানিল লুগা আল আরাবিয়া, এটা গুরুত্বপূর্ণ একটা কাসিদা, হাফিজ বিক ইব্রাহিমের মানে মাশহুর একটা কাসিদা। তো এই মাশহুর যে কাসিদাগুলো রয়েছে এগুলো একটু দেখে নিতে হবে। তারপর এখানে ইউনিট 8 যেটা দেওয়া রয়েছে,
ইউনিট 8 কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান স্কলার্স, অর্থাৎ ভারতের মধ্যে যে স্কলার্স ছিলেন, যে সমস্ত মাওলানারা ছিলেন তাদের যে কন্ট্রিবিউশন অবদান আরবিক ল্যাঙ্গুয়েজ এর উন্নতির জন্য এবং লিটারেচার, তাদের ব্যাপারে কিন্তু পড়তে হবে। তাদের ব্যাপারে কি করতে হবে? পড়তে হবে। যেমন আল ইসলাম ফিল হিন্দি, ভারতবর্ষে ইসলামের অবস্থা কেমন ছিল। আল মুআসসাসাত আল ইসলামিয়া ফিল হিন্দ, অর্থাৎ ইসলামিক যে ইনস্টিটিউশনস রয়েছে ভারতবর্ষে তাদের ব্যাপারে পড়ে নিতে হবে। যতগুলো ইনস্টিটিউশন রয়েছে, হ্যাঁ, আলিগড়, জামিয়া মিল ইসলামিয়া, তারপর ইএফএল, ওদিকে রয়েছে দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ রয়েছে, হ্যাঁ, এছাড়াও আরও যে দারুল উলুম দেওবান এগুলো হচ্ছে বিখ্যাত, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। দারুল উলুম দেওবান, এছাড়াও বানারস, এগুলোতে রয়েছে। হ্যাঁ, তো সেই মুআসসাসাতগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আর মুসাহামাতুল হুনুদ ফিন নাসার এর যে ক্ষেত্রে মুসাহামা, তাদের যে কন্ট্রিবিউশন কি, এবং শের দুটোর ক্ষেত্রে, যেমন শাহ ওয়ালিউল্লাহ দেহলভি, তারপর ফজলুল হক আল খাইর আবাদি, তারপর ফাইদুল হাসান সাহারানপুরি, আব্দুল হাই আল হোসনি, এছাড়াও আরও যে আব্দুল ফিক্কার রয়েছে, তারপর গোলাম আজাদ আল বালগ্রামি, যাকে হাসানুল হিন্দ বলা হয়। হ্যাঁ, তো এই সমস্ত যে পার্সোনালিটিসগুলো রয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আশা করছি এই চ্যাপ্টারটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর 9 নম্বর যে রয়েছে সেটা হচ্ছে পোয়েট্রি অফ আব্বাসিদ পিরিয়ড। আব্বাসি পিরিয়ডের যে পোয়েট্রি মানে কবিতাগুচ্ছ, সেগুলো হচ্ছে গায়র উনসি আল আকল ওয়াল হুব, মুতানাব্বির এটা কবিতা, আমার কাছে সম্পূর্ণ নতুন, আমি পড়িনি। ওয়ালাহু ফি সুরুফিদ দাহরি ওয়া কাসুল মানুন, আবুল আতাহি, এটা তার কবিতা, এটা আমি পড়িনি। কাসিদাতুল বুরদা এখানে আবার দিয়ে দিয়েছে যে আল ফাসলু আস-সালিসু ওয়ার রাবিউ, আর ইমাম বসরি। এটা কিন্তু কাসিদাতুল বুরদা কিন্তু সেই কাব বিন জোহাইরের নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাসিদাতুল বুরদা অনেকে লিখেছে, তার মধ্যে বিখ্যাত হচ্ছে কাসিদাতুল বুরদা ওই কাব বিন জোহাইর আর ইমাম আল বসরি, যেটা নেই যে মাওলায়া সালিমা, এরকম যে একটা রয়েছে কাসিদা, মাওলায়া সালিমা সাল্লিম, এরকম একটা রয়েছে, হ্যাঁ, আবাদান বলে। তো এটা হচ্ছে কাসিদাতুল বুরদা ইমাম আল বৌসুরির এটা। হ্যাঁ, তো এটা কি করতে হবে? এটা পড়তে হবে আল ফাসলুর সালেস এবং রাবে, এটা পড়তে হবে ইমাম বৌসুরির। হ্যাঁ, তো এই কাসিদাটা পড়তে হবে। আর কি কি রয়েছে সিলেবাস তো অনেক। কাসিদাতু সিনিয়া মাফি উকুফিকা সা মিনাল ইয়াস, এটা পড়তে হবে, এটা একটা কাসিদা। ইউনিট 10-এ কি রয়েছে? পোয়েট্রি অফ মডার্ন পিরিয়ড। পোয়েট্রি অফ মডার্ন পিরিয়ড যেমন বিশেষ করে মানে আধুনিক যুগের যে কবিতা সমূহ, যেমন আল গজাল ওয়াল কালব আহমদ শাওকির, আল লুগা আল আরাবিয়া দিয়ে দিয়েছে, আল লুগা আল আরাবিয়া, যেটা আমি বলছিলাম আন হালি লিসানিল লুগা আল আরাবিয়া, হাফিজ বিগ ইব্রাহিমের, খুবই গুরুত্বপূর্ণ এটা কাসিদা। তারপর ইয়াদকুরু আইয়াম আশ শাবাব, এটা হচ্ছে ইয়াদকুরু হবে, এরা প্রিন্টিং অনেক মিস্টেক করেছে, তো বারুদির এটা। ফিরেসায় নাফসি, এটা হচ্ছে আল মাজিনি, এই কবিতাগুলো পড়তে হবে মডার্ন পিরিয়ডের। এবার মডার্ন পিরিয়ডের সিলেবাস তো প্রচুর বড় ভাই। ইউনিট 11 মডার্ন অ্যারাবিক প্রোজ যেমন আদ্দাফিনুস সাগের, আশা করছি অনেকে পড়ে নিয়েছেন, আল মানফুলুতিন। তারপর আল আইয়াম তাহা হোসাইন আশা করছি অনেকে পড়েছেন, এটা এমএসসি সিলেবাস। আল মুজরিব জুবরান খালিদ জুবরান, এই প্রশ্নটা এসেছে যে মুজরিম এটা কে লিখেছে, এত হালকা প্রশ্ন যে জুবরান খালিদ জুবরান লিখেছেন। তাই আদ্দাফিনুস সাগির লেখককে প্রথমত এসবগুলো পড়তে গেলে আদ্দাফিনুস সাগির কে লিখেছেন, আদ্দাফিনুস সাগির, তারপরে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে বেসিক জিনিসগুলো জানতে হবে। আইয়াম কে লিখেছে, আইয়ামটা কি, আত্মজীবনী নাকি তার বিষয়বস্তু কি, তা আত্মজীবনী। আদ্দাফিনুস সাগিরের যে বিষয়বস্তু কি, এ ধরনের প্রশ্ন আসতে পারে। আল মুজরিম এটা কে লিখেছে, জুবরান খালিদ জুবরান, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এর বিষয়বস্তু কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কুনতু শাইখান ফি শাবাব, এটা আক্কাদের একটা প্রশ্ন এসেছিল যে আনা, এটা কে লিখেছেন, এটা হচ্ছে আব্বাস মাহমুদুল আক্কাদ। এবার গ্রামারের পার্ট এসেছে, গ্রামারের পার্ট অ্যারাবিক আল মোরাব আল মাবনি, এটা নিয়ে আমি ভিডিও করে দেবো। আল আফআলুন নাকিসা হবে, আলিফলাম হবে, আল আফআলুন নাকিসা, আল হুরুফ আল মুসাব্বা বিল ফাইলি, নওয়াসিব ও জাওয়াজিমুল আল মুদারি। এখানে দিয়েছে আল হুরুফ আল মুসাব্বা বিল ফেল, এটা কয়টা, এটা একটা প্রশ্ন এসেছিল, 6টা কিন্তু, এটা তো এটা একটা প্রশ্ন এসেছিল। তারপর লাম, লাম্মা, লামে আমার, লামন নেহি, এগুলো কি, তো জাওয়াজিমুল মুদারের মধ্যে পড়ে গেছে, এটা একটা প্রশ্ন এসেছিল। আল মাফাইলুল খামসা, আল জুমলা আল ইসমিয়া ওয়াল ফাইলিয়া, জুমলা ফেলি থেকে একটা এসেছিল, জুমলা ফেলে কি ইসমিয়া থেকে, যে তার প্রথম অংশটা কি হয়, ইসিম হয় একটা বাক্যে, তো সেটাকে কি বলে, জুমলা ইসমিয়া বলে। তো এটা এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তো জুমলা আল ইসমিয়া, জুমলা ফাইলিয়া, জুমলা আল ফাইলিয়া,
হ্যাঁ, আমার সবগুলো ভিডিও করে দেওয়া রয়েছে, শুধুমাত্র মোরাব এবং মাবনি করলেই হয়ে যাবে। বিহারের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আর এমসিকিউ টাইপ আমি পেড টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়েছি এমসিকিউ গ্রামারের ওপরে, সেগুলো আপনারা চর্চা করতে পারেন। একটা ওয়েবসাইটের নামও বলেছি, সেখান থেকে আরবিক গ্রামার চর্চা করতে পারেন, যেগুলো আপনাদের জন্য ফলপ্রসূ হবে। আর হ্যাঁ, এখানে যেটা দেওয়া রয়েছে রেটোরিক, বালাগা, ইলমুল বালাগা তারিফুহা ওয়াহামিয়াতুহা। হ্যাঁ, তো ইলমুল বালাগা তারিফুহা ওয়াহামিয়াতুহা, ইলমুল বালাগা এটা আমি হালকা করে বর্ণনা করেছি, যদি চেষ্টা করবো একটা এর উপরে ভিডিও করে দেওয়ার। আর বাকিগুলো তো রয়েছে, তাসবি ওয়াকসা মুহু, ইস্তেআরা ওয়াকসা মুহা মুহা, আল মাজাজ ওয়াল কেনায় ওয়াকসা মুহা, এগুলো সব এর ওপর ভিডিও করে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা প্লেলিস্ট চেক করে দেখতে পারেন। তারপর এখানে ব্রিফ হিস্ট্রি অফ ইসলাম ফ্রম বিগিনিং টু খেলাফত এজ, অর্থাৎ প্রথম থেকে নিয়ে খালিফা এজ পর্যন্ত একটা মানে ইসলামিক হিস্ট্রি আপনাদেরকে জানতে হবে। ইসলামের ইতিহাসের ওপর অনেকগুলো বই রয়েছে, সেই বই পড়তে পারেন। আর রাহিকুল মাখতুম একটা খুব সুন্দর একটা বই, সেই বইটা আপনারা ফলো করতে পারেন। আর সিরাতুন নববিয়্যা, এর মধ্যে নবী ইসলামের যে জীবনী সে পড়তে হবে। হ্যাঁ, তার সিরা, খেলাফত আবু বকর, খেলাফত ওমর, আবু বকরের খেলাফা, ওমরের খেলাফা, ঠিক আছে, তাদের জীবনীগুলো পড়ে নেবেন একটু, এটা প্রায় এমএসসি সিলেবাসের সঙ্গে হালকা মিলছে। তারপর খেলাফা উসমান, খেলাফা আলী রাদিয়াল্লাহু আনহুম, তো এনাদের ব্যাপারে পড়ে নিতে হবে। এবার আসছে ইউনিট নাম্বার 15, এটা আমি পরের পার্টে ভিডিওতে আলোচনা করব। সেই ট্রান্সলেশনের ব্যাপারে কি কি করবেন আপনারা, কি কি ফলো করতে পারেন সেই ব্যাপারে একটু আলোচনা করব, যেগুলো আপনাদের জন্য ফলপ্রসূ হবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।